দর্শক সুপ্রভাত, মাছরাঙা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার রাঙা সকাল থেকে। দর্শক, আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে এলাম। দ্বিতীয় পর্বে যে অতিথিকে নিয়ে কথা বলবো, সেই অতিথির সাথে কথা বলবার আগে একবার একটু বলতে ইচ্ছে করছে যে আমাদের 42 বছরের একটি দেশ, কিন্তু কিভাবে না বিশ্বের প্রতিটি মানুষ এই দেশকে চেনে। মাত্র 42 বছরের দেশটি আলোচনায়, মানুষের গৌরবে, কৌতূহলে সব জায়গায় যেন অবস্থান নিয়েছে এই বাংলাদেশ। প্রিয় এই বাংলাদেশের ঠিক জন্ম নেওয়াটাই এত বেশি আমরা বলবো যে আলোচিত ছিল, এত বেশি আগ্রহের ছিল যে পৃথিবী বিশ্ব অবাক চোখে ভেবেছে কি করে এই দেশটি জন্ম নিচ্ছে, কি করে এত রক্ত ঝরছে। এই দেশটির যে ইতিহাস, যে অনুভূতি, যে মুক্তিযুদ্ধ, যে আমাদের প্রিয় আলোচনা, সে সবগুলোই কিন্তু স্থান পেয়েছে অনেক শিল্পীর সৃষ্টিতে। দর্শক, এই শিল্পীরা এই দেশকে নিয়ে গেছেন আবারও মানুষের কাছে তাদের শিল্পকর্মের সাথে সাথে। দর্শক, আজ রাঙা সকালে আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবাসী ভাস্কর রাজীব সিদ্দিকী, যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনকে বিষয়বস্তু করে তার ভাস্কর্য নির্মাণ করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। আমরা চলুন তাকে প্রথমেই স্বাগত জানাই আমাদের এই রাঙা সকালে, তারপর আলোচনায় সকল কিছু উঠে আসবে। সুপ্রভাত। সুপ্রভাত। খুব ভালো লাগছে আপনাকে দেখতে পেয়ে, আলোচনায় শুনেছি আপনার কথা। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। সকালের অনুষ্ঠান, সকাল তো শুরু, আচ্ছা, দিনের শুরু, সবকিছু তো খুব ভালো লাগছে এখানে এসে। এবং একটা মানুষের পরিচয় তো অনেকগুলো, তো সেই পরিচয়ের সাথে যখন দেশ শব্দটা লেগে যায়, তার চেয়ে বড় পরিচয় আসলে কোনোভাবেই কোনো কিছুতেই হতে পারে না। তো আপনাকে যখন আমরা দেশের সাথে পরিচয় করে দিচ্ছিলাম, সেই অনুভূতিটা নিশ্চয়ই আপনার কাছে অনেক বড়। যে আমি যেটা মনে করি, মা, দেশ, এগুলো খুব একেবারে নারীর টান। আমার অস্তিত্ব, আমার এই দেশের আবহাওয়া, দেশের সব কিছু মিলেই আমার যে গঠন তৈরি হয়েছে, এটা তো আমার দেশের জন্যই হয়েছে। আর আমি যেটা পেয়েছি ডিএনএ থেকে, আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। তো সব কিছু মিলেই দেশ এবং মা এবং আমার অস্তিত্ব, এখান থেকে বের হওয়া খুব কষ্টকর। এখান থেকে কেউ বের হতে পারবে না। একটা উদাহরণ দিতে পারি এখানে। মহাত্মা গান্ধী, উনি কিন্তু অনেক জায়গায় চলে গিয়েছিলেন, সেই সাউথ আফ্রিকা ছিলেন, ওনার কিন্তু আবার সেই করে চলে আসতে হয়েছে। তো এইগুলো খুব একটা বড় জায়গা, এবং দেশ থেকে আসলে বের হওয়ার সুযোগ থাকে না। অনেক প্রতিভাবানকে আমরা দেখেছি, যেমন মাইকেল মধুসূদন দত্তের উদাহরণ আসতে পারে। দেশ থেকে বের হয়ে গিয়েছিলেন, দেশের সংস্কৃতি থেকে বের হয়ে গিয়েছিলেন, ঘুরে ফিরে সেই দেশের কাছে ফিরে এসে ভুল স্বীকার করে আবার দেশের জন্য কিছু একটা করে গেছেন। যাই হোক, দেশের মানুষের এই গল্পটা আমরা শুনবো, তবে তার আগে একটু জানিয়ে দিতে চাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবাসী ভাস্কর রাজীব সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন রাঙা সকালের দ্বিতীয় ঘণ্টায়। আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনকে বিষয়বস্তু করে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনউড শহরে বাংলাদেশের ইতিহাসে প্রথম দেশের বাইরে মুক্তিযুদ্ধ বিষয়ক বৃহৎ আকৃতির 17 ফুট উচ্চতার কোল্ড কপার কাস্টিং এ নির্মাণ করেছেন ভিক্টরি অব দ্য বাংলাদেশ 1971। এবং এই শিরোনামের ভাস্কর্যের পর ভাস্কর রাজীব সিদ্দিকী মনে করেন, প্রত্যেক শিল্পীরই এক ধরনের সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আর সেটির দায় মেটাতে হয় শিল্পকর্মের মধ্য দিয়ে। ভাস্কর রাজীব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত 71-এর গণহত্যা নামে দেশের একমাত্র গুচ্ছ ভাস্কর্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করেন বড় ভাই ভাস্কর রাশার সঙ্গে। এছাড়া 1997 সালে আগারগাঁওয়ে নির্মাণ করেন স্বাধীনতা 71 নামের একটি 37 ফুট উঁচু ভাস্কর্য। তিনি দেখতে খুব বেশি উঁচু না হলেও তার ভাস্কর্যগুলো অনেক উঁচু, এবং তার কাজকর্ম যে আসলে কতটা উঁচু বুঝতেই পারছেন। চলুন এই মানুষের সম্পর্কে আমরা জানি। ছোটবেলার গল্প একটু যেতে চাই স্যার, কোথায় বড় হয়েছিলেন এবং সেই সময়ের পরিবেশ, পরিবার যদি আমাদের। আমার জন্ম হয়েছিল গ্যান্ডারিয়ায়, কিন্তু তারপর আমরা গ্যান্ডারিয়া থেকে চলে আসি গুলশান ভাটারায়। তো গুলশান জায়গাটা আমার খুব স্মৃতিমুখর একটা জায়গা। তো এখানে বেড়ে উঠেছি বিভিন্ন। তখন গুলশান কিন্তু এত ক্রাউড প্লেস ছিল না, একেবারে নিরিবিলি, দুপুরে তো কোনো লোকই পাওয়া যেত না এখানে। তো এই পরিবেশটা আমার খুব ভালো লাগতো। আর তখন নদ্দার এই পাশে, আজকে যে বাড়িধারা বলা হয়, ওই পাশটা খুব জঙ্গলের মতো ছিল। আবার বনানী আর মহাখালীর মধ্যে জায়গাটা জঙ্গলের মধ্যে ছিল। তো আমি মাঝে মধ্যে না ওখানে ঢুকে যেতাম, হারিয়ে যেতাম। তো এই সমাজের যেই অনেক আইন কানুন নিয়ম, এগুলো থেকে বেরিয়ে তখনই ভালো লাগতো যে কেউ আমাকে এখানে কোনো কিছু ডমিনেট করতে পারবে না,
কেউ আমাকে আটকে রাখতে পারবে না। এখানে খুব সুন্দর একটা আবহাওয়া থাকতো, পাখি ডাকতো খুব, এগুলো আমাকে খুব ভালো লাগতো, অসম্ভব ভালো লাগতো। আচ্ছা, এসেই বলছিলেন সবার কাছে শুনি সারাক্ষণ রাশার ভাই, রাশার ভাই, এবং গুণী ভাস্কর রাশার ভাই। এই পরিচয়টি আসলে কতটা আলোড়িত করে বা কতটা গৌরবান্বিত করে? ভাস্কর রাশা আমি গর্ব অনুভব করি যে উনি একটা মহান ভাস্কর, ওনার ভাস্কর্য অনেক উঁচু মানের। তো আমার ভালো লাগে, কিন্তু আমি যখন অনেকেই আমাকে বলেন আমাকে দেশে যে আমার বাবা ফরিদপুরের তারা মিয়া, উনি আমরা বাপদাদার ওখানে জমিদার ছিলেন, এবং ওখানে আমার দাদার নামে রশিদ মিয়া উচ্চ বিশ্ববিদ্যালয় একটা কলেজ আছে। তো বাল্যকাল থেকে আমি জানি না, এটা আমার চরিত্রের একটা অংশ হতে পারে, এক একজন তো এক এক রকম হয়। আমাকে যখন বলতেন যে আত্মীয় স্বজনের নাম বলে, অনেক বড় বড় আত্মীয় স্বজনও ছিলেন, যে ওর এই, ওর ভাই, ও এ, তখন আমি ভাবতাম যে আমি কে, আমার অস্তিত্বটা কোথায়, আমি তো কিচ্ছু না। তো এই জিনিসটা আমার মধ্যে খুব কাজ করত। তো যার জন্য আমি অনেক জায়গায় কোথাও বলতাম না যে আমি কে। এমনকি আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি যাচ্ছি নিউ ইয়র্কে, তো হংকং এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করলেন অনেক বাঙালিরা যে ভাই আপনি কি করেন। আমি বললাম ভাই আমি মিস্ত্রির কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, রং মিস্ত্রির কাজ করি। তো আমাকে বললেন যে ঠিক আছে, কথা বললেন, একটু দূরে সরে বসলেন, তো একটু অন্যরকম ভাবলেন। তো আমি ম্যানহাটন থেকে একদিন একটা ট্যাক্সি নিয়ে আসছিলাম, তো আমি এক ট্যাক্সিকে ডাক দিলাম, দেখলাম যে ওই লোকটাই ওখানে ট্যাক্সি চালাচ্ছেন, এবং আমি বললাম যে আপনি না বলেছিলেন যে আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, অনেক কিছু করেন, ভাই এগুলো বলতে হয়। তো এই জিনিসগুলো মানুষের মধ্যে যে একটা মাস্ক পরে থাকে, তাই না, একটা মুখোশ পরে থাকে অধিকাংশ মানুষ, এইগুলো আমার তেমন একটা পছন্দ হয় না। দেখুন তো স্যার, আমি কে এই পরিচয় খুঁজতে খুঁজতে আপনি এখন বাংলাদেশকেই পরিচিত করিয়ে দিলেন বিশ্বের এমন একটি স্থানে যেখানে হয়তো আপনার নামটি লেখা রয়েছে এবং আপনার নামটি সূত্র ধরে আমাদের বাংলাদেশকে চেনে। অদ্ভুত বিষয়। আমরা একটু ফিরে আসতে চাই যে পরিবারে মনে আরো অনেক ভাই বোন ছিলেন, কিন্তু এর মাঝে আপনার একটা নিজস্ব পরিবেশ ছিল। আপনি মন্দির বা চার্চে গিয়ে গান শুনতে ভালোবাসতেন, বিশেষ কারণ কি ছিল? আমি মন্দির চার্চে যে আমি মন্দিরে যেতাম, যে ওদের হরে কৃষ্ণ হরে না, এটা আমাকে খুব আকর্ষিত করতো। চার্চে যখন রবিবারে ওদের একটা গান হয় প্রার্থনার আগে, ওটাও আমাকে আকর্ষণ করতো। আবার আমি মাগরিবের আজানের সময় আজান দিতাম, আমার মা খুব খুশি হতেন, ওই আজানের সুরটা আমার খুব ভালো লাগতো। আমার মনে আছে তখন আমি খুব ছোট, আমার খুব কাছাকাছি পিঠাপিঠি ছিলেন রুমি, আমার ভাই, আমরা খুব একেবারে বন্ধুর মতো, মেজদাও আমার বন্ধুর মতো, রানা সিদ্দিকী। তো আমি ওনাদের সঙ্গ থেকে বাদ হয়ে আমি একদিন হঠাৎ করে, আপনারা বোধহয় চিনবেন, ওই ইয়ের দিকে, সেটা হচ্ছে কমলাপুরের এই দিকে একটা বিশাল মন্দির, বৌদ্ধদের একটা মন্দির আছে। আমি একদিন ওখানে গেলাম, যাওয়ার পর ওখানে দেখলাম যে বুদ্ধের একটা স্কাল্পচার, এবং সেটা পেতলের। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। তো ওখানে আরেকজন ছিলেন, ওনারা হম শরণম গচ্ছামি বলতেছেন। এই যে বলাটা প্রত্যেক ধর্মের, আমি ওই দিকে একটা শান্তি খুঁজে পেতাম। এই যে জুম্মা নামাজের সময় সব হাজার হাজার মানুষ একসঙ্গে মাথা দিচ্ছে, আমার মনে হয় কি যে প্রত্যেক মানুষের ধর্মই হচ্ছে শান্তিপ্রিয়। প্রত্যেক মানুষই, আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, ওখানে দেখেছি যে মানুষ খুব শান্তির দিকে ধাবিত হয়, তার ভেতর, তার সিক্স সেন্সই বোধহয় এরকম হয়। এবং আমার মা উনি বাচ্চা বয়স থেকে, আমি যেটা ওনার মার কাছে গেলে আমি পৃথিবীর সবচাইতে শান্তিপ্রিয় এবং সিকিউর প্লেস আমার মা। নিরাপদ সেই জায়গার গল্পগুলোতে আমরা আবারও ফিরে আসবো স্যার, একটা ছোট্ট বিরতি। দর্শক, রাঙা সকালে বিরতি নিচ্ছি, আবারও ফিরবো, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি রাঙা সকালে। কিবরিয়া এবং মুন্নি রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন দ্বিতীয় ঘন্টায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাস্কর রাজীব সিদ্দিকী। আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, ছোটবেলার গল্প আমরা জানছিলাম, একটু আরো খানিকক্ষণ থাকতে চাই, কারণ ছোটবেলা মানুষের বড়বেলাকে গড়ে দেয়, এরকম একটা কথা রয়েছে। আপনার ছোটবেলার স্কুলের কিছু মজার স্মৃতি রয়েছে আমরা যতটুকু জানি, এবং একই সাথে কিছু তিক্ত অভিজ্ঞতাও রয়েছে, একটু যদি বলতেন আমাদের। স্কুলের স্মৃতিগুলো আমি একটু অ্যাভয়েড করতে চাই, তারপর আমি বলবো কেন অ্যাভয়েড করতে চাই। সেটা হচ্ছে স্কুলে, যেটা আমি একটু আগেও একটু স্পর্শ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের গুলশান মডেলে খুব একটা শ্রেণী বৈষম্যের একটা ব্যাপার ছিল।
মোটা বেত নিয়ে আসতো টিচাররা, মাঝে মধ্যে পেটাতেন অসম্ভব। আমি একবার আমাদের এক ক্লাসমেটকে পেটাচ্ছে কাদের নাম, তো আমি অসহায় পৃথিবীতে সবচেয়ে অসহায় একটা বাচ্চা ছেলের মতো আমি থর থর করে কাঁপছিলাম। যাদের বেশি টাকা থাকতেন, যাদের বাবা মার প্যারেন্টসদের বেশি টাকা থাকতেন, তাদেরকে অন্যভাবে দেখা হতো, যাদের কম টাকা থাকতেন অন্যভাবে দেখা হতো। এই জিনিসগুলো আমার কাছে একটা ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা। আমার এখনো মনে পড়লে গা শিউরে ওঠে, এরকম মোটা মোটা বেত নিয়ে আসতেন। এই বৈষম্য থেকে কিন্তু আমরা অনেক সরে এসেছি স্যার, এটা দীর্ঘ এতদিনের ইতিহাসে। এখন কিন্তু স্কুলের পরিবেশ, বাচ্চাদের মারতে হলেও কিন্তু সেখানে আইন রয়েছে, শিক্ষকদের কিছু নীতিমালা রয়েছে, এবং বৈষম্যের এই স্থানটা বুঝবার কোনো উপায় নেই এখন। আপনার সেজন্য অনেক ভালো লাগবে সেই পরিবেশে আবার ফিরে গেলে। হ্যাঁ, আমি এখন দেখি ওই যে আমার ভাই রুমি, ওর ছেলে মর্ম, ও ইংলিশ মিডিয়ামে পড়ে, পাত্রই ওরাও পড়েছে, ইরেইলা ওর। তো এখন তো একেবারে অন্যরকম, আমরা উন্নত হচ্ছি, আমরা আগের চাইতে অনেক ডেভেলপ আমাদের দেশ। আমার ভালো লাগে যে আগে আমরা যা চিন্তা করতে পারতাম না, এখন সবাই ইন্টারনেট ইউজ করে, একটা গ্লোবাল ওয়ার্ল্ডের মধ্যে বাচ্চারা চলে গেছে। হ্যাঁ, এইগুলো দেখে ওরা অনেক কিছু জানতে পারে, যেটা আমাদের সময় সেই সুযোগ ছিল না। তো এটা একটা গুড সাইন ফর আওয়ার কান্ট্রি, সো আই অ্যাপ্রিশিয়েট। জি, অবশ্যই। এবং একইভাবে এই প্রজন্মে যারা লিড করছে বা যারা আছে, তারা হয়তো পরবর্তী প্রজন্ম গিয়ে আফসোস করবে যে আমরা এখন যে সুযোগগুলো পাচ্ছি তারা ভবিষ্যতে সেগুলো তখন ছিল না। এই আফসোসের ব্যাপারটা, প্যারাডাইমটা সবসময়ই থাকবে। আমি একটু জানতে চাই যে প্রথাগত শিক্ষার বিপরীতে আপনার চিন্তা ভাবনা, আপনি মনে করেন প্রথাগত শিক্ষার, আমি যদি এটা বলতে যাই তবে আমার নিজের পরিবারের বাচ্চা কাচ্চারও অনাগ্রহ হয়ে যাবে। তবে প্রথাগত শিক্ষা সবার জন্য প্রয়োজন আমি তা বলবো না। হ্যাঁ, আমাদের প্রশাসনিক কাঠামো চালাতে হলে, আমাদের দাপ্তরিক কাজকর্ম চালাতে হলে আমাদের প্রথাগত শিক্ষার প্রয়োজন। তবে সৃষ্টিশীল কাজের জন্য প্রথাগত শিক্ষাটা কতটুকু প্রয়োজন, এটা একটু আমার কাছে অন্যরকম, অতটা পরিচ্ছন্ন না। এখন সক্রেটিসের কথা যদি আমি বলি, এবং ওনাদের সঙ্গে আর অনেকেই আছেন, ওনাদের সেই প্রথাগত তেমন একটা শিক্ষা ব্যবস্থা ছিল না, রবীন্দ্রনাথেরও ছিল না। জি, এরকম অনেকেই আছেন। আমাদের এস.এম. সুলতান, ওনার ছিলেন না। আমার বড় ভাই রাশা। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো একটা পর্যায়ে যারা মেধার দিক থেকে চলে যান, যেরকম ক্লাস 5-এ বৃত্তির সময় আমার কাছে যেটা সবচাইতে মানে একেবারে আমি ভেতরে ভেতরে খুব ফুঁসছিলাম যে একটা বইতে প্রশ্নও আছে, উত্তরও আছে। তো অহেতুক কোনো মানে সময় নষ্ট করে ওইগুলো পড়ার দরকারটা কি? ওটার মধ্যে প্রশ্নও আছে, উত্তরও আছে। তো ওইটার তো কোনো, যেটার প্রশ্ন আছে উত্তর নাই, ওটাই তো আমি বের করবো, এটাই তো কাজ, তাই না? কিন্তু যেটার প্রশ্ন আছে ওই বইতে আবার উত্তরও দিয়ে দিয়েছেন। এখন আপনি ওটা উত্তরটাও দেখেন, প্রশ্নও দেখেন, তারপরে আপনি একটা কাগজ কলমে লিখে দিয়ে আসেন। এটা তো আমি মনে করি যে একজন সৃষ্টিশীল মানুষের জন্য এটা একটা অত্যাচার। তার নতুন ভাবনা থাকবে, সে তার প্রশ্নের মাথায় তার মতো করে সে উত্তর লিখবে, তেমনটাই হবে। যে মানে সৃষ্টিশীল লোকের জন্য। কিন্তু আমি বলেছি আগে, দাপ্তরিক কাজ শেষ করার জন্য, রাষ্ট্রীয় স্থায়ী সরকারের প্রশাসনিক কাজ চালানোর জন্য ব্যবসায়িক দাপ্তরিক কাজ একটা প্রথাগত শিক্ষার দরকার আছে নিশ্চয়ই। কিন্তু একজন শিল্পীর জন্য আসলে সেখানে কতটুকু প্রয়োজন সেটা আমরা ঠিক, সৃষ্টিশীল লোকের জন্য, সৃষ্টিশীল মানুষের জন্য হয়তো প্রয়োজন। স্যার, একটু ফিরে আসি যে এই সৃষ্টিশীলতার গল্পই যেহেতু হচ্ছে, নিজের প্রথমে কখন সেই সৃষ্টির গল্প শুরু হলো, নিজের হাতে কবে উঠে এলো ভাস্কর্যের? আমি খুব বাচ্চা, রাশেদ আমাকে মডেল বানিয়েছেন, তো আমি অবাক হয়ে দেখছিলাম। আমি যখন উনি আমাকে বললেন যে শেষ এখন, আমারই একটা প্রতিচ্ছবি, মাটি, হলদে মাটি ছিল মাটিটা, আচ্ছা, খুব টানা টানা চোখ, মানে বিশাল একটা সুন্দর জিনিস। আমি অবাক হয়ে গেলাম, এটাই আমি নাকি? তো
তো তখন আমাকে ভাস্কর্য খুব আকর্ষণ করলো। তারপরে আমি নিজে মাটি দিয়ে পার্টস ড্রয়িং, কান, নাক, এগুলো ছবি আঁকা এগুলো করতে থাকি। আমার মা এই ক্ষেত্রে আমাকে খুব সাপোর্ট দিতে থাকেন, আচ্ছা। খুব আরো সুন্দর করে করো না, আরো সুন্দর হোক। কারণ বাবার কাছে যেতে পারতাম না, তো উনি খুব রাশভারী লোক ছিলেন, মানে আমি ভয়ে দূরে দূরে থাকতাম। তো মা ছিলেন আমার খুব কাছের। আমি একটু একটু বলি এখানে, ওই ভাস্কর্যটা যখন এক বড়দা ব্যালকনিতে রেখে দিলেন, বৃষ্টিতে পড়ে পড়ে ভেঙে যাচ্ছে, তখন খুব কষ্ট পেয়েছিলাম। কষ্ট পেয়েছিলেন, তারপর কি হলো শুনবো স্যার। একটু মাছরাঙা সংবাদ শুনে আসতে হবে। দর্শক চলে যাচ্ছে নিউজ স্টুডিওতে, মাছরাঙা সংবাদ নিতে অপেক্ষা করছে আমাদের জন্য সাবিনা। মুনিক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাস্কর রাজীব সিদ্দিকী। আমরা চলে যাচ্ছি তার কাছে। প্রয়োজনে হোক বা যে কোনো কারণেই হোক প্রবাসে পাড়ি জমানো, সেটা কত বছর বয়সে? আমি প্রবাসে প্রথম যাই 2006 সালে, একটা রোমানিয়ায়। এর আগে আমি ইন্ডিয়ায় গিয়েছি, তারপরে যাই জাপানে, টোকিওতে, ইটালিতে, তারপর নিউ ইয়র্কে 2008 সালে। লিস্টটা অনেক লম্বা হবে এবং আমি যদি বলতে যাই, এটা অনেক দেশে গিয়েছি। আচ্ছা। আমার নতুন নতুন মানুষ দেখতে ভালো লাগে, নতুন নতুন মানুষকে জানার আগ্রহ বেশি। সুনীলের একটা কবিতা আছে, আমি মানুষ হয়ে মানুষের পায়ের কাছে কুকুরের মতো বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। ওয়াও, তো এটা আমি খুব পছন্দ করি। ভেতরে তো আরো অনেক সুন্দর সুন্দর জিনিস না, আছে। আমি বলছি যে আমি আসলেই সবকটি দেখতে চাই, যার জন্য এই জিনিসগুলো আমি নতুন নতুন মানুষের সঙ্গে কথা বললাম, দেখলাম, জানার আগ্রহ হলো। এটা আমার একটা বাজে অভ্যাস বা ভালো অভ্যাস বলুন, এটা আমার একটা অভ্যাস। দুনিয়াকে চিনলে আসলে নিজেকে চেনা যায়, সুতরাং সেই অর্থে অনেক ভালো একটি অভ্যাস। স্যার, একটু যোগ করি, 16 বছর বয়সে আপনি আমেরিকাতে ভাস্কর্যের উপরে শিক্ষকতা শুরু করলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে বাড়িধারায় 16 বছর বয়সে, এবং এটা কিভাবে সম্ভব হলো? আমি তখন 1986-এ আমি ঢাকা জুনিয়র আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালের একটা পুরস্কার পেলাম। তো পুরস্কারটা দিতে আসলেন মিসেস সুরিপস। উনি একজন ব্রিটিশ, সম্ভবত ব্রিটিশ কূটনৈতিক, আর ডেইজি লারসন আমেরিকান স্কুলের পেইন্টিং এর টিচার। তো হঠাৎ করে ওই ডেইজি লারসন একদিন আমার বাসায় এসে বললেন